স্বাগত সবাইকে। এটা হচ্ছে আমাদের অপারেন্টের সেকেন্ড লেকচার 2। তো লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম যে অপারেন্টের ইন্ট্রোডাকশন, অপারেন্ট কিভাবে কাজ করে। তার আগে দুইটা লেকচার ছিল আমাদের ইলেকট্রনিক্স 1 এর প্রিভিউ ক্লাস 1 এবং প্রিভিউ ক্লাস 2। আচ্ছা, সো অপেম্পের ফুল মিনিংটা কি ছিল? অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, অ্যাম্প্লিফায়ার কথাটা কোথা থেকে আসছে? অ্যাম্প্লিফায়ার তো আমরা পড়ে আসছি যে আমাদের ট্রানজিস্টর যেটা সেটা কি অ্যাম্প্লিফায়ার কাজ করে। তো ট্রানজিস্টর কারা কারা হয়? বিজেটি হয়, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ফেট হয়, তিন ডিফেক্ট ট্রানজিস্টর। এটার মধ্যে কি ছিল? জেফেট, এরপর ছিল মসফেট, জাংশন ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর এবং মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর। এগুলি ছিল কি আমার জেফেট, মসফেট যেটা। তো প্রত্যেকটা ট্রানজিস্টরই বেসিক্যালি হচ্ছে আমার অ্যাম্প্লিফাইং এর কাজ করে থাকে। তো এই ট্রানজিস্টরগুলি দিয়ে কয়েকটা দিয়ে যদি আমি একসাথে অ্যাটাচ করে ওদের নিয়ে একটা আমি অপারেশনাল কাজ করতে পারি। এখন অপারেশনাল কাজ বলতে কি বোঝাচ্ছে? সেটা ম্যাথমেটিক্যাল হতে পারে, অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর অনেক কিছু হতে পারে। তো এই কাজগুলো বা সিগন্যাল কম্প্যারিজন, এই কাজগুলো যদি আমি করতে চাই তখন হচ্ছে এই কয়েকটা ট্রানজিস্টর এবং রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এর সমন্বয়ে আমার একটা ডিভাইস তৈরি করা হয়। সেটা হচ্ছে একটা সিরামিক প্লেটের উপর ইন্টিগ্রেটেড করা থাকে। ওই জিনিসটার নাম হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। যে অ্যাম্প্লিফায়ারটা অ্যাম্প্লিফাইং পাওয়ার হচ্ছে এটা ইউজ এবং সেটা অপারেশনাল কাজগুলো করতে পারে, যেমন ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো একটু আগে মেনশন করলাম। তো আমি যদি একটা বেসিক অপেম্পের স্ট্রাকচার, অপেম্প দেখতে কেমন মনে আছে সবার? এরকম না? অপেম্প দেখতে কালো রঙের। তো অপেম্পে দেখবে এখানে আছে একটু ফাঁকা একটা জায়গা, এটা কি ভেঙে গেছে, তাই না? এটা হচ্ছে কি আমার পিনগুলো বোঝার জন্য যে পয়েন্টগুলো এখান থেকে শুরু হবে আর কি, মানে এটা ইন্ডিকেটর আর কি। তো এইটা যখন দেখবা এই প্রান্ত থেকে যে একবারে লেফটে সেটা হচ্ছে 1, এরপর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে থাকবা, তো নাম্বারগুলো এইভাবে যেতে থাকবে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? সো এইটাই মানে হচ্ছে আমার ইন্ডিকেটর যে এখানে লেফট সাইড থেকে আমার ফার্স্ট নাম্বার পিন শুরু হচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন ল্যাব করব তখন হচ্ছে এই পিনগুলো আমাদের মনে রাখা লাগবে। পিনগুলি কিন্তু কোথাও লেখা থাকবে না, অবশ্যই কোন পিনের সাথে কোন পিন অ্যাড করতেছি এটা মনে থাকতে হবে, না হলে তোমার অটোমেটিক একটু বার ঠাস করে ফেটে যাবে না, পুরো যে বন্ধ চলে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমার ডিভাইস সেফটির জন্য অবশ্যই পিনগুলো মনে রাখতে হবে। এছাড়া তোমরা যখন ডিএলডি তে ডিজিটাল লজিক ডিজাইনে তোমরা অনেক বড় বড় আইসি নিয়ে কাজ করছো না, ওই যে অ্যাডার বা হচ্ছে তোমার অ্যান্ড গেট, অর গেট, ওগুলো কিন্তু বড় বড় আইসি। তো ওইখানে যেটা হয় এত কিন্তু মনে রাখা সম্ভব হয় না, এর জন্য তোমার একটা ডাটা চার্ট দেওয়া হয়। একটা চার্ট দেওয়া হয়, চার্ট দেখে তুমি পিন নাম্বারগুলো বেসিস করে এটার উপর তুমি কানেকশন দিতে পারো। কিন্তু এইটার অপেক্ষায় ডাটা চার্টের কোনো দরকার না, 8টা পিন মনে রাখবে এটা মোটামুটি চাই। তুমি যদি প্র্যাকটিক্যালেও দেখো, হাতেও দেখলা, চোখেও দেখলা, তাহলে মোটামুটি মনে থাকে 8টা পিনের নাম। আর এমন না যে খুব কঠিন। এখন এই 8টা পিন আরো ডিটেইলস যদি আমরা মনে রাখতে চাই, এটা একটা ওয়ে হচ্ছে আমাদের এই ডায়াগ্রামটা একটু দেখা। এই ডায়াগ্রামটা মুখস্থ করতে বলতেছি না, জাস্ট বুঝতে বলতেছি যে এটা আসলে কিভাবে কাজ করছে। এই ডায়াগ্রামে কি কি আছে দেখি তো? অনেকগুলো বিজেটি এবং অনেকগুলো রেজিস্টার, ক্যাপাসিটর। হ্যাঁ, বিজেটি কি কি বিজেটি আছে? এনপিএন ও আছে, পিএনপি আছে, ঠিক আছে? এখন বিজেটিতে আমার বায়াসিং বলে একটা কথা আছে না? ধরেন এইখানে একটা ভোল্টেজ সোর্স দেখবেন সবাই, এইখানে একটা সবাই ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছেন, ভিসিসি, ভিই এরকম ভোল্টেজ সোর্স আছে, তাই না? প্লাস ভিসিসি প্লাস ভিই, মানে পুরো জিনিসটা সুন্দরভাবে কাজ করানোর জন্য আমাদের জিনিসটাকে ফর্মে আনতে হবে, সতেজ করতে হবে। সো এটার জন্য হচ্ছে এই বায়াসিং ভোল্টেজ গুলো দেওয়া হয়। তো বায়াসিং ভোল্টেজ এখানে প্রত্যেকটা অপেম্পের বায়াসিং ভোল্টেজ এমন করে যে এইখানে যে অপেম্প এই বিজেটি গুলো প্রত্যেকটা বায়াসিং ভোল্টেজের একটা কমন লাইন চলে গেছে, এখানে আরেকটা পজিটিভ কমন লাইন চলে গেছে। সো এই কমন লাইনগুলোকে বলা হচ্ছে একটা প্লাস ভিএস আর একটা হচ্ছে মাইনাস ভিএস। আমি যদি অপেম্পটা আঁকি এখানে, আচ্ছা, সো অপেম্পের কত নাম্বার পিন? 4। এই যে 4, আর দেখবেন হচ্ছে 5 6 7, 4 আর 7 নাম্বার পিন। এখানে হচ্ছে একটাকে বলে মাইনাস ভিসিসি আর একটাকে বলা হয় প্লাস ভিসিসি। ওই যে 7 নাম্বার পিন এটা চলে গেল প্লাস ভিসিসি আর এটা চলে গেল মাইনাস ভিসিসি। এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ হিসেবে কাজ করতেছে, মানে এটা দিয়ে প্রত্যেকটা কম্পোনেন্টকে সচল করতে হবে, এরপর আমি অ্যাম্প্লিফায়ার কাজ করব।
আচ্ছা এরপরে এক আর 2 নাম্বার পিনটা খুঁজে বের করেন তো সবাই। Sir, offset now. আচ্ছা এক কোথায়? এক হচ্ছে এইখানে। অফসেট নাল কি? নালিফাই মানে কি? সরায় দেওয়া বা নিখোঁজ করে দেওয়া, গায়েব করে দেওয়া। আচ্ছা অফসেট নাল Inverting knife. আচ্ছা সবাই এই দেখো সবাই ধরো দুইটা সিগন্যাল তোমরা অ্যাডিশন করবে হ্যাঁ তাহলে এখানে একটা সিগন্যাল চলে গেল এই সাউন্ড হবে এখানে একটা সিগন্যাল চলে গেল ওদের তুমি একটা লেভেলে রেখে কি এখন অ্যাডিশন করতে পারবে সাপোজ এই সিগন্যালটা আসছে হচ্ছে এইভাবে মানে সিগন্যালটা একটু উপরে উঠে গেছে না তো এই ডিসি লেভেল এটা যে 0 হওয়ার কথা 0 না হয়ে এটা প্লাস 2 বা প্লাস 3 কিছু একটা হয়ে গেছে বা সিগন্যালটা যে অ্যাঙ্গেল আসার কথা ছিল ওই অ্যাঙ্গেলে আসে না জিনিসটা মানে অফসেটটা চেঞ্জ হয়ে গেছে ওর যে এক্সিসটা হচ্ছে আপ বা ডাউন হয়ে গেছে তোমার ডিসি লেভেলের জন্য সো এইগুলিকে হচ্ছে প্রথমে নালিফাই করে দেওয়া হয় এজন্য এই সার্কিটটা আগমন সেজন্য এটাকে বলা হচ্ছে অফসেট নাম এই জায়গা দিয়ে হচ্ছে যখন ইনপুট মানে এই অটো হচ্ছে এখানে যখন সিগন্যাল সাপোজ তোমার এমন সিগন্যাল দিচ্ছ যে সিগন্যালটা হচ্ছে মানে পিওর না এটা হচ্ছে অসিলোস্কোপে সুন্দরভাবে আসতেছে না তো ওইটাকে আগে তুমি ওইটাকে নালিফাই করে নিচ্ছ অফসেটটা আচ্ছা এরপরে আমার ইম্পর্টেন্ট দুইটা জাংশন দুইটা পয়েন্ট বা দুইটা পিন সেই দুইটা পিন কি কি ইনভার্টিং ইনপুট আর আরেকটা নন ইনভার্টিং ইনপুট তাহলে ইনভার্টিং ইনপুটটা কোথায় আছে দেখো একটা কিন্তু আরেকটা অপোজিটে আছে না ওই যে 2 নাম্বার পিন কি এটা আর 3 নাম্বার পিন হচ্ছে এটা ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুট বলতে কি বোঝায় ইনভার্টিং মানে কি জিনিসটা উল্টা করে দাও তো ইনভার্টিং বলতে বোঝায় সাপোজ আমি যে সিগন্যালটা দিব আউটপুটে যেটা আসার কথা তার অপোজিটটা আসবে আর নন ইনভার্টিং মানে যেটা দিব ওই অ্যাঙ্গেলই আসবে সাপোজ তুমি ইনপুটে এরকম একটা সিগন্যাল দিয়েছো আউটপুটে জাস্ট এই সিগন্যালটা ইনভার্ট হয়ে যাবে অ্যামপ্লিফাই হয়ে ইনভার্ট হবে কিন্তু ইনভার্ট হবে তো এটা হচ্ছে ইনভার্টিং ইনপুটের কাজ যে সিগন্যালটা ইনপুট দিবে আউটপুটে সিগন্যালটা ইনভার্ট হয়ে যাবে আর নন ইনভার্টিং যেটা দিবা যে অ্যাঙ্গেলে থাকবে আউটপুটেও কি সেম অ্যাঙ্গেল থাকবে সেম ফেজ এবং সেম প্যাটার্নে থাকবে কিন্তু ওর হচ্ছে অ্যামপ্লিফাই হয়ে থাকবে কিন্তু ইনভার্টিং এ কি হয়ে যাবে ইনপুট যেটা থাকবে আউটপুটে পুরো সিগন্যালটা অপোজিট ইনভার্ট হয়ে যাবে আচ্ছা এটা গেল আমার এই দুইটা পয়েন্ট তারপরে হচ্ছে এরপরে মোটামুটি তো বুঝে গেছে তো 6 নাম্বারের সেট থেকে আউটপুট আর এরপরে হচ্ছে এখানে একটা লেগ তুমি পাবা না এখানে দেখো অফসেট না দুইটা আছে এই অফসেট নাল এক কি করবে ওই সিগন্যালটা অফসেটটা নালিফাই করবে আর এটা 2 কি করবে ওই সিগন্যালটা অফসেটটা নালিফাই করবে আচ্ছা এটা গেল 1 2 3 4 নাম্বার পিন কই এখানে 5 এখানে 6 এখানে 7 এখানে 8 নাম্বার পিন কই আর না নো কানেকশন ব্যালেন্সিং এর দরকারই নেই আমার 7টা পিনে পুরো কাজটা হয়ে যাচ্ছে সো 8 নাম্বার পিনটা হচ্ছে বেসিক্যালি আমার সার্কিটে স্ট্যাবিলিটির জন্য এবং হচ্ছে সৌন্দর্যের একটা বিষয় থাকে সেটার জন্য 8 নাম্বার পিনটা দেওয়া হয় যেটা হচ্ছে এনসি বা নো কানেকশন বলা হয় বুঝে গেছে এটা হচ্ছে 8 নাম্বার পিন এনসি বা নো কানেকশন আচ্ছা সো এই পুরো সার্কিটটার নাম হচ্ছে মিউ এ 741 অপেন মিউ এ 741 আচ্ছা সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল সার্কিটরি অফ 741 এটাকে সবাই 741 অপেন আছে তো অপেম্পের 8টা পিন সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে কিভাবে কি আসছে এখন হচ্ছে আমার একটা আইডিয়াল অপেম্পের বৈশিষ্ট্য সম্পর্কে আমার জানা লাগবে আসলে অপেম্পে কিরকম ভোল্টেজ ইনপুট হওয়ার কথা কিরকম কারেন্ট ইনপুট হওয়ার কথা বা আউটপুট রেজিস্ট্যান্স কেমন হতে পারে ইনপুট রেজিস্ট্যান্স কেমন হতে পারে মানে জিনিসটা সম্পর্কে ওভারঅল ধারণাটা নেওয়া ঠিক আছে এখন আইডিয়াল মানে কি সবকিছু একবারে অ্যাকুরেট হবে প্র্যাকটিক্যালি সবকিছু অ্যাকুরেট হওয়াতে ইম্পসিবল সো এখন আমরা এরকম একটা প্র্যাকটিক্যাল অপেম্পের সার্কিট দেখে কিছু বৈশিষ্ট্য নিজে অনুমান করার ট্রাই করব যেটা আসলে কিভাবে হচ্ছে আচ্ছা আউটপুট সাইডে যে রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা সবাই দেখো তো কত 50 25 এরকম রেঞ্জে না আচ্ছা এর ছাড়া এই সাইডে যেটা ছিল ওটা কি ছিল ইনপুট সাইডে দেখো তো রেজিস্ট্যান্স গুলি কত 50k 50k 39k 4.5k এরকম রেঞ্জে না মানে একটা ধরো 50000 40000 7,000 7,500 এরকম
আর ওই চ্যানেলে 50 40 20 ছিল। ইনপুট রেজিস্ট্যান্স হবে তাহলে ইনপুট রেজিস্ট্যান্সটা কি? হ্যাঁ, ইনপুট রেজিস্ট্যান্সটা কি অনেক বেশি, হাই না? জি স্যার। ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক হাই, অ্যাকচুয়ালি সেটা হওয়ার কথা ছিল ইনফিনিটি। ঠিক আছে, আউটপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্সটা হওয়ার কথা ছিল অনেক লো, জিরো হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি জিরো না, একটা রেঞ্জে পাওয়া যায়, সামান্য একটা রেঞ্জ থাকে রেজিস্ট্যান্সটা। আচ্ছা, সো এটা গেল কি ইনপুট রেজিস্ট্যান্স আর আউটপুট রেজিস্ট্যান্স। এখন অপ অ্যাম্পটাকে আমি কিভাবে আঁকতে পারি দেখো, অপ অ্যাম্প কি প্রত্যেকবার খাতায় এত বড় একটা সিম্বল আঁকবো আমরা? আঁকবো না। অপ অ্যাম্পের একটা কি সুন্দর একটা স্ট্রাকচার আছে না এরকম, তো এই পিনটা কি আমার ইনভার্টিং, এটা নন ইনভার্টিং, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে কত 4, এটা হচ্ছে 7, না এটা হচ্ছে 7, উপরে ওকে। সো হচ্ছে এটা সাপোজ হচ্ছে আমার একটা অপশন ছিল। তো অ্যাকচুয়ালি হওয়ার কথা কি ইনপুট সাইডে আমার যে এখানে ইনপুট সাইডে রেজিস্ট্যান্স থাকবে সেটা কি থাকবে ইনফিনিটি, আইডিয়া ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে কি? অনেক বেশি সার্কিট কি ওপেন না? মানে আমি যদি বলি যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু পাবে। কারেন্ট জিরো এখন আমি যদি এখানে রেজিস্ট্যান্স সরাই দেই, এটা ফাঁক হয়ে গেল, তাহলে এখানে কি কোনো কারেন্ট ফ্লো হবে? না স্যার। এখানে আমি তখন বলতে পারবো রেজিস্ট্যান্স কি ইনফিনিটি। তাহলে রেজিস্ট্যান্স যদি ইনপুট সাইডে ইনফিনিটি হয়, তাহলে অপ অ্যাম্পের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টগুলি কি হবে? জিরো জিরো, তাই না? তাহলে অপ অ্যাম্পের ইনপুট কারেন্টটা কি? জিরো Zero। মানে 2 আর 3 দুইটা পয়েন্ট দিয়ে যে কারেন্টই যাক জিরো, মানে কোনো কারেন্ট যাবে না। তাহলে অপ অ্যাম্প দিয়ে আইডিয়াল অপ অ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট প্রবেশ করবে না। ওকে, আচ্ছা, এটা গেল কারেন্টের বিষয়। তাহলে ওদের মধ্যে দিয়ে I2 এবং I3 এটার কারেন্ট কত হচ্ছে 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে দেখো যে ওদের মধ্য দিয়ে কারেন্ট 0, রেজিস্ট্যান্স ইনফিনিটি। তোমার এইখানে যে ভোল্টেজ ওরা পাবে এইখানেও কি সেম ভোল্টেজ সেম ওরা ভোল্টেজ এবং অপ অ্যাম্পের দুই প্রান্তে, এইটা খুবই মনে রাখবা, এই জিনিসটা মনে রাখতেই হবে, এটাতে অনেক ম্যাথ আছে যে ভোল্টেজ দুই পয়েন্টে সেম থাকবে। স্যার এটা V1 আর V2 হয় না হ্যাঁ, না না V1 কেন হবে, এটা 2 আর 3 পয়েন্ট না, এজন্য বলা হয় V2 আর V3। ওকে, সো অপ অ্যাম্পে ইনপুট ভোল্টেজ দুইটাই কি আমার সমান, মানে সেকেন্ড পয়েন্ট আর থার্ড পিন, সেকেন্ড পিন আর থার্ড পিন দুই পিনের ভোল্টেজটা কি হবে অবশ্যই সমান হবে। ওকে, আচ্ছা, এতটুকু বোঝা গেছে? তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অপ অ্যাম্পের কি বলা হচ্ছে, তো আরেকটা জিনিস আমরা বাদ দিয়েছি আমাদের এইখানে কি অ্যাম্পলিফায়ার না, অ্যাম্পলিফায়ারের কাজ কি? জিনিসটা কি এক্সটেন্ড মানে অ্যাম্পলিফাই করা, বর্ধিত করা। 10 মাইক্রো অ্যাম্পিয়ার দিলা, তুমি কি পাবা 1 মিলি অ্যাম্পিয়ার, 100 গুণ বর্ধিত হয়ে গেল। তো এখন তোমার প্রত্যেকটা অপ অ্যাম্পের কি একটা করে যে ভ্যালু থাকে না, বিটা ভ্যালু, প্রবাহ লাভ যেটা কারেন্ট গেইন, সেটা কত থাকে 50 থেকে 100 এরকম থাকে। এখানে দেখো কতগুলো অপ অ্যাম্প একসাথে আছে, 22টা। তো এদের আমি যদি প্যাটার্নে এদের যদি অ্যামপ্লিফাইং গেইন গুলো অ্যাড মানে গুণ করতে থাকি, গেইন কিন্তু গুণ হবে পাশাপাশি অপ অ্যাম্প গুলো যদি ক্যাসকেডেড ফরম্যাটে থাকে। ক্যাসকেডেড মানে কি একটার সাথে আরেকটা হেড এন্ড টেল এরকম ফরম্যাটে লেগে যাবে। তো এরকম ফরম্যাটে যখন থাকবে তো প্রত্যেকটা গেইন কি তখন একটার সাথে একটা গুণ হতে থাকবে না। সো আলটিমেটলি অপ অ্যাম্পের গেইন হওয়ার কথা কি, ধরো একটা যদি 100 হয়, আমি যদি গেইন গুলো প্রত্যেকটা বিজেটির 100 করে ধরি, প্রথমটা 100, পরেরটা কি হবে 100 ইনটু 100 কত হয়ে যাবে 1 লাখ নাকি 10,000। এরপর যদি আবার এটা 100, তারপর আবার 100, আবার 100, আবার 100, অ্যাকচুয়ালি ওর যে গেইন হওয়ার কথা সেটা হয়ে যায় কি ইনফিনিটি হওয়ার কথা, কিন্তু এত গেইন হয় না। সাপোজ তুমি মাইক্রো অ্যাম্পিয়ার দিলা, তুমি হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার পাবা, 1 লাখ গুণ বর্ধিত হয়ে যাবে, এরকম হতে পারে। মানে ক্ষুদ্র ক্ষুদ্র সিগন্যাল অ্যামপ্লিফাই করার জন্য আমার এই অপ অ্যাম্পগুলি
আচ্ছা সো এটা গেল কি আমার এখানে যদি আমি আইডিয়াল প্রপার্টিজ গুলি দেখি আইডিয়াল প্রপার্টিজ গুলি কি আমার ইনফিনিট গেইন তারপর হচ্ছে ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স এটা ক্লিয়ার কিভাবে আসছে এরপর জিরো আউটপুট রেজিস্ট্যান্স ইম্পিডেন্স আর হচ্ছে ইনফিনিট ব্যান্ডউইথ ওকে এখন রেজিস্ট্যান্স না বলে ইম্পিডেন্স বললে কি জিনিসটা একটু স্মার্ট শোনায় মানে ইম্পিডেন্সের মধ্যে আবার রেজিস্ট্যান্সও আছে রিঅ্যাক্ট্যান্সও আছে এখানে হয়তোবা রেজিস্ট্যান্সে আছে কিন্তু কিছু কিছু অপেপে হচ্ছে আমার ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স আমরা পাবো ডিফারেনশিয়াল ইন্টিগ্রেট যখন করব সো এটা রেজিস্ট্যান্স না বলে ইম্পিডেন্স বলে আরেকটু স্মার্ট শোনায় এই জন্য বলা হয়েছে আচ্ছা তো এটা গেল এটা আমাদের 1.1 একবারে ফাস্টেস্ট টাইপের ইন্ট্রোডাকশনের মধ্যে এখন হচ্ছে আমরা আমাদের মেইন লেকচারে ঢুকবো এই কই গেল অফ হয়ে গেল নাকি সমস্যা কাছে নেই স্যার। অফ হয়ে গেছে জি স্যার কিছু সমস্যা অফ হয়ে গেছে স্যার আর অন কি করবো অন আছে অ্যাটেন্ডেন্স কি কিছু সবাই ঠিক আছে ওই 11 নোটে দিছে অফ করে আর সবাই একবার ক্লাসে সাথে জয়েন করতে পারেন ঠিক আছে আজকে অ্যানাউন্স জি স্যার। আমি বলছিলাম ক্যালকুলেটর ছাড়া ক্লাসে আসা মানে আমার কিছুই নেই মেয়াদ আজকে কোনো শুরু করে অনেক সময় আছে। না স্যার স্যার আর 36 হ্যাঁ কোথায় ছিলাম ওপেন অব্দুল পেজে ছিলাম দিয়ে গেলে না না স্যার বুঝে যাই না এটা ছিল অনেক লেকচার 1.1 আচ্ছা এটা পড়াচ্ছি লেকচার 1.1 সবাই কিন্তু লিখে নেন কি পড়াচ্ছি অনেক একটু ভাস্ট সিলেবাস হবে এক এক জায়গা থেকে পড়াবো তো লিখে নিয়ে না কিন্তু পরীক্ষার আগে কাগজ পাওয়া নাই কারণ সব একসাথে মার্চ করলে মানে ঠিক মতো মিলানো যাচ্ছিল মানে সেম টপিক এখানেও আছে এখানেও আছে কিন্তু দুইভাবে একটু আলাদা হবে যেটা দুইটাই কাজ করবো তাহলে মনে রেখে দিয়ে কোন কোর্স আমি সব স্লাইডে দিয়ে দিচ্ছি সাইডে স্লাইড থেকে আসবে মনে করুন আচ্ছা এটা আমি পড়ে না 1.1 জাস্ট এটা ওপেন ইন্টারনাল সার্কিটেরি দেখানোর জন্য এই স্লাইডটা পড়ানো হয়েছে আমি ইন্টারনাল সার্কিটের পরীক্ষা আসতে পারি না দিব এ বলে যে খালি এটা আমি 30 তাহলে বের করতে দাও স্যার এটা বললে স্যার স্যার এটা 10 নাম্বার দিলে সবাই পড়বে স্যার। না এটা দাও কোনো মানে না এরপর বলে ইয়া আমাদের যদি স্যার ই চাই ডেফিনিশন চাই আমরা এটা দিব ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স নাকি অ্যামপ্লিফাই করে ইলেকট্রনিক বলে এটা বিএস লাগে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ নাকি অ্যামপ্লিফাই করে অ্যাডিশন করে সাবট্রাকশন যদি বলে আপনি কিভাবে কাজ করে তখন ফাংশন এটা বইয়ের সঙ্গে আলাদা সঠিক স্যারের বইয়ের সঙ্গে ওখানে তো মুশকিল আচ্ছা সো ওপেন দেখতে কি এরকম একটা ওপেন হবে ওপেন কি কি কাজ করে এটা বলছিলাম ম্যাথমেটিক্যাল এডিশন তারপর সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব কিছু কাজ করে আচ্ছা ওপেন কনস্ট্রাকশনে কি থাকে মেইনলি কি থাকে ট্রানজিস্টর থাকে তারপর ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ার এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত পরে জানবো ইনপুট স্টেজ থাকে এরপর গেইন স্টেজ থাকে কতটুকু বাড়লো বা কমলো এবং কি আউটপুট স্টেজ থাকে এছাড়াও ইন্টারনাল কিছু ইস্যু থাকে যে ফিডব্যাক মানে কি আউটপুটের কিছু অংশ ইনপুটে এসে যাবে আমি একটু পরে দেখতেছি ফিডব্যাক আবার তিন রকম হয়ে থাকে আচ্ছা পাওয়ার সাপ্লাই পিন থাকে যে ভিসিসি মাইনাস ভিসিসি অফসেট অ্যাডজাস্টমেন্ট থাকে অফসেট নাও যেটা এরপর কম্পেনসেশন নেটওয়ার্ক এরপর এটার সাথে হচ্ছে যদি এক্সটার্নাল আমি ক্যাপাসিটর বিল একটা কিছু অ্যাড করি প্রোটেকশন সার্কিটরি থাকে আর হচ্ছে প্যাকেজ মানে যেটার উপর ইমপ্লিমেন্ট করা হবে সেটা তো এটা বেসিক্যালি ডিআইপি বলা হয় ডুয়াল ইনলাইন প্যাকেজ অথবা সারফেস মাউন্টেড প্যাকেজ বিভিন্ন টাইপের এটা রিলেটেড সবাই একটু বাসায় সার্চ করে দেখো এটা বেসিক্যালি মজার টপিক একটু সার্চ করে দেখো এখানে ডিটেইলস বললে এত মজা হবে না সার্চ করে কিছু ইয়ে জানলে একটু মজা যাবে এটা আমার জিনিস না কিন্তু জেনে রাখতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে জিনিসগুলো ছিল অপেপে 8টা পিন নিয়ে যে একটু আগে বললাম 8টা পিন কিভাবে কি আসছে এই জিনিসটা এইখানে পিন নাম্বারকে ভুল করো না প্লাস মাইনাস থেকে ভুল করো না ম্যাথ কিন্তু ভুলে যাবে জি স্যার বুঝছো ম্যাথ কিন্তু ভুলে যাবে সো এটা
খুবই সতর্কতার সাথে দেখো যে প্লাসের সাথে কোথায় কি গেল 3, মাইনাসের নেগেটিভের সাথে বা ইনভার্টিং ইনপুটের সাথে হচ্ছে 2 নাম্বার পিন। সো এইটা কখনো ভুলবো না। আর অবশ্যই এই দুই পিনের ভোল্টেজ কি থাকবে? সমান থাকবে। 415 মাইনাস ডিসিসি এটা তো বুঝা যায়। 415 এগুলো অফসেট নাম না। আমি যদি সিগন্যাল বেশি ঝামেলা করে তখন এগুলি ইয়া দাও। 400 গুণ এছাড়া দরকার নেই। মাইনাস মানে সিগন্যাল যদি খুবই ডিস্টর্টেড সিগন্যাল আসে তখন হচ্ছে তোমার এটা দিয়ে তখন অফসেট গুলো ঠিক করা হয়। এগুলো হচ্ছে এক্সট্রা লাগানো। আচ্ছা, সো এগুলি দাও দরকার নাই। তো আমরা আপাতত দেখব যে 2 3 গেল, 7 গেল, 4 গেল আর 6 এই পাঁচটা পিন নিয়ে আমার কাজ। আচ্ছা, আর আমরা এখানে বেসিক্যালি সব প্র্যাকটিক্যাল না, আইডিয়াল অপশন নিয়ে কাজ করব, যেটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। ক্লিয়ার? প্র্যাকটিক্যাল অপশন নিয়ে কাজ করলে অনেকগুলো ইস্যু এসে যায়। সো ওইখানে আমরা যাব না, আমাদের বইয়ের জায়গায় শুরু হয়েছে আইডিয়াল অপশন, সেটা দিয়ে শুরু করব। প্র্যাকটিক্যাল অপশনের দুই একটা एग्जांपल আমরা একবার লাস্টে আর ইঞ্জিনিয়ারিং অপারেটরের পাঁচটা পিন যেগুলো আমাদের খুবই দরকার হবে, সেই পিন পাঁচটার নাম বলে দেওয়া হয়েছে। এই পিনগুলি একবার মনে রাখবেন, সবাই অপারেটরের সিম্বলটা এঁকে পাবেন দরকার। আচ্ছা, এই সিম্বলটা সাথে থাকা আছে। স্যার 415 এর টাকা লাগবে নাকি স্যার মোটর হয়ে গেছে স্যার এখন। আচ্ছা, এটা জাস্ট একটা एग्जांपल দেখানো হচ্ছে, এখানে একটু খেয়াল করুন। এখানে কি হচ্ছে, আউটপুট কারেন্ট কোনটা? 6 স্যার 6 না, এটাকে বোঝাবো না, এটাদের মধ্যে লিখে পড়ে কাজ করো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। আচ্ছা, এটা একটু বলে দিই। প্র্যাকটিক্যাল অবজেক্টের সাথে অ্যাকচুয়াল আইডিয়াল ভ্যালু কিগুলো হওয়ার কথা, আইডিয়াল অবজেক্ট প্র্যাকটিক্যালি কি হয়, ভ্যালুগুলো একটু এরকম রেঞ্জে ছিল যে তোমার গেইন কিরকম আসে 1 লাখ থেকে 10 কোটি এরকম রেঞ্জে আসে, মানে 10⁵ থেকে 10⁸ ইনপুট রেজিস্ট্যান্স কি 10⁵ থেকে তোমার 10⁻13 এরকম রেঞ্জে থাকে। আউটপুট রেজিস্ট্যান্স থাকে 10 থেকে 100, খুবই কম রেঞ্জে থাকে। সাপ্লাই ভোল্টেজ কি থাকে 5 থেকে 24 ভোল্ট। এটা বেসিক্যালি 15 ভোল্টের উপরে দেওয়া হয়। 15 ভোল্টের উপরে দিলে অনেক সময় অপেক নষ্ট হয়ে যায়। একটা কষ্ট। আচ্ছা, সব আইডিয়াল অপেক্ষা কার কি প্রশ্ন ছিল? হ্যাঁ, আচ্ছা স্যার, এই যে অপেমের স্যার আউটপুটের জন্য স্যার শুধু পজিটিভই দেওয়া আছে স্যার, নেগেটিভে কি কোনো লাইন নেই স্যার কোথায়? অপেমের স্যার? আউটপুটে Ground-এ। এখান থেকে যাও গ্রাউন্ডের, এই গ্রাউন্ডের একটা পিন নিয়ে আসবে, তাহলে হবে। মানে এই গ্রাউন্ডে কি যে আমার ইনপুটের গ্রাউন্ডের সাথে মিল থাকলে সমস্যা নেই? গ্রাউন্ড তো গ্রাউন্ড। নরমালি হ্যাঁ, দুটো লাইন থাকে, সেটার জন্য একটা হ্যাঁ, তোমার এই গ্রাউন্ডে এখানে ইয়ে করলে হবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন সার্কিট করবো তখন এটা গ্রাউন্ড আলাদা হবে। সেটাই স্যার, ওই যে অনেক সময় গতবার actual থাকলে ঝামেলা হবে। গতবার প্র্যাকটিক্যালের আগে জিজ্ঞাসা ওই করছি, গ্রাউন্ডের সমস্যা হবে। ওই অ্যানসারটা শিওর ছিলাম না যে কি হবে এটা। আচ্ছা, এখন যেটা হয় যে আমার আইডিয়াল অপারেটর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কিন্তু আসবে পরীক্ষায় আসবে, ভাই আসবে, যেখানে অপেক্ষা যেখানে যাবে, এগুলো কিন্তু জব এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই অপারেটরের কনসেপ্টগুলো লাস্ট ম্যাপগুলো এই পার্সেন্ট পরীক্ষা পাবো, এই ল্যাপটপ হবে আইডিয়াল অপারেটর বৈশিষ্ট্যগুলো সবাই লাগে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা। আর এরপরে কারেন্ট কি থাকে? কারেন্ট ইনটু বোথ টার্মিনাল আর 0, আর the voltage across the input terminals are equals to স্যার V1 দিয়ে রিপ্রেজেন্ট স্যার এই কি অ্যাম্পলিফায়ার না? কি? V1 আচ্ছা দাও V1 দিয়ে করবো। স্যার এই অ্যাম্পলিফায়ার না? হ্যাঁ, এটা অনেক বড় ওকে। আচ্ছা, ইনপুট তো কোনো কারেন্ট নাই, সো দ্য ইনপুটে কি কোনো ভোল্টেজ থাকবে? ভোল্টেজ ডিফারেন্স থাকবে না। তো দ্যাট মিন্স এই দুইটা V1 ইকুয়ালস টু কি হবে? V2 হবে। তো পাঁচটা বৈশিষ্ট্য বেসিক্যালি: ইনপুট গেইন, ইনপুট ইনফাইনাইট লুপ গেইন, ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স, জিরো আউটপুট রেজিস্ট্যান্স, আর কারেন্টের কি অবস্থা, আর ভোল্টেজের কি অবস্থা। এই পাঁচটা পয়েন্ট সবাই খাতায় লিখে নাও। বুঝতে পারছো? এই জিনিসগুলো আমার লাগবে, কারণ এইগুলি হচ্ছে আমার রুল। এখন এটা করে আমার ম্যাথ করা লাগবে। স্যার এই ওপেন কি বই আবার লিখে আসবে না আবার? হ্যাঁ, এটা একবার আসলে না আবার আসবে? obviously। পুরো চ্যাপ্টার ছোট একটা টপিক পেয়েছো তোমরা, ইনস্ট্রুমেন্টাল অ্যামপ্লিফায়ার। এখানে ইনস্ট্রুমেন্টাল অ্যামপ্লিফায়ার মানে আমি মিডের আগে পুরো মিডিও ওপেনই থাকবে। পুরা মিড অপেন থাকবে, এক্সারসাইজ থাকবে, অনেক কিছু থাকবে। এই কষ্ট আছে। স্যার তিনটে বই 78টা না 80টার মধ্যে এক্সারসাইজ স্যার ওই তিনটা জাস্ট ইনফাইনাইট লুপ থেকে তিনটা তাই না? বৈশিষ্ট্য কি উপরে তিনটা হ্যাঁ, বাকিগুলো
এটা বুঝে নেই কারেন্টের ভোল্টেজ বৈশিষ্ট্য কোনগুলো স্যার? বুঝিনি। অপেমের বৈশিষ্ট্য কোনগুলো? এই যে আইডিয়াল ওইটা আর current যে ছিল ওইটা বেশি। আর ওর কারেন্ট আর ভোল্টেজ গুলো বলে দিলাম যদি আসে। আচ্ছা ওইটা বলে তো করো কারেন্টস আর 0 ইনটু op amp terminals and voltage across op amp terminals are equal. V1 equals স্যার ভিডিও এটা কিভাবে আসলো? V1 কি ছিল ধরো তোমার এই যে ইনভার্টিং ইনপুট আর V2 ছিল নন ইনভার্টিং এর ভোল্টেজটা। সো ওদের ডিফারেন্স কত আছে 0 কারণ ওদের মধ্যে ইয়া কি ওপেন সার্কিট না Open circuit, sir, হ্যাঁ। তো 0 আসলে 0 আসলে কি দুইটার বিয়োগফল যদি 0 হয় তাহলে দুইটা কি সমান এটা 0 তাহলে এটা কি পাশে আসলে V1 V2 হয়ে জি যাবে। স্যার এই পাঁচটা বৈশিষ্ট্য সবাই মুখস্থ করে ফেলো কেননা এগুলো ল্যাবেও লাগবে ল্যাব ভাইবা লাগবে থিওরি এক্সামেও লাগবে তাহলে অপ অ্যাম্পের আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য গুলি বলো তো পাঁচটা কি থাকবে গেইন কি হবে ইনফিনিট এরপর ইনপুট রেজিস্ট্যান্স কি হবে আউটপুট ইম্পিডেন্স কি হবে Zero. তারপর হচ্ছে কারেন্ট ভোল্টেজ অ্যাক্রস দা সেম ঠিক আছে কারেন্ট কি হবে Voltage জিরো zero. টার্মিনালে জিরো কারেন্ট কি হবে জিরো তার মানে অপ অ্যাম্প দিয়ে অপ অ্যাম্পের মধ্যে বেসিক্যালি কোনো কারেন্ট যাবে না ঠিক আছে আমার একটা কোশ্চেন হুম, সব এখানে ত্রিভুজের মতো স্যার এখানে এখানে আমি যতগুলো চিত্র অ্যাড করতে সব ত্রিভুজ কেন? হ্যাঁ এটা সিম্বল হয়ে গেল ধরো বিজেপি এরকম করাতে না এটা ফিরে কি জায়গা এটা বিজেপি সিম্বল জি স্যার এনপিএন ট্রানজিস্টর এখন সিম্বল গুলি যেটা এটা দেখতে হবে যে কিভাবে আসছে এটা দেখতে হবে কিভাবে আসছে এটা দেখতে জি স্যার আসলে দেখুন দেখে আমাকে শেখাই আমি ওদের আচ্ছা সিম্বল কেন আসছে এই জিনিস ও আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে তো সবাই না হ্যাঁ কিসের স্যার? প্রত্যেকদিন তো স্যার অ্যাসাইনমেন্ট আইডিয়া দিত অ্যাসাইনমেন্ট দিব একটু ভেবেছি অ্যাসাইনমেন্ট গুলি ইয়ার Statement provide স্টেটমেন্ট করবে। নেবে আর একটু রেফারেন্স দিয়ে বলতে হবে যে আমি বলতে পারি যে ওই বিজেপি না বিজেপি না তো এটা কি অপেম অপেম যদি আমি বিজেপির জায়গায় মসফেট দিয়ে করতাম তাহলে কি হতো? এটা তো ভালো একটা জায়গা। আচ্ছা মানে অপেমের স্ট্রাকচার কি আমরা সব এনপিআর ট্রানজিস্টর দেখলাম না এখন এটা যদি আমি মসফেট ইউজ করতাম তাহলে কি হতো? তাই না এটা যে- স্যার কোশ্চেনটা কি স্যার হ্যাঁ স্যার আরেকটু আচ্ছা এটা একটু সাজাই দিলে সুন্দর হবে এটা মাত্র মাথায় আসলো তো? ফার্স্ট সব কিন্তু হচ্ছে আমি এটা ফার্স্ট বিবিএস ওনার কোর্সে আর যে তোমাদের কোর্স প্ল্যান আছে না কেউ দেখে নাই দেখছি স্যার কোর্স প্ল্যানের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি যে অ্যাসাইনমেন্ট ইউনিভার্সিটি করবে অ্যাসাইনমেন্ট জানি কবে সিটি থার্ড উইকে স্যার সিরিজ থার্ড উইক অ্যাসাইনমেন্ট না সেকেন্ড অ্যাসাইনমেন্ট হলো স্যার ফোর্থ উইকে Fourth week এ? জি স্যার ফার্স্ট উইক অ্যাসাইনমেন্ট ছিল না না স্যার আরে ঠিক আছে সেকেন্ড উইকে ছিল অ্যাসাইনমেন্ট স্যার আচ্ছা ঠিক আছে এটা তো সেকেন্ড আচ্ছা কাল পরশু দিয়ে আমি আপলোড করে জানাই দেবো না গ্রুপে, হ্যাঁ? আচ্ছা গ্রুপের সবাইকে অ্যাড করবে জি স্যার সবাই সবাই মানে সবাই জি স্যার দিয়ে অ্যাসাইনমেন্ট বুঝে গেছে স্যার অনলাইন কপি এই উইকেন্ড অ্যাসাইনমেন্ট না জি স্যার হ্যাঁ এই উইকেন্ড অ্যাসাইনমেন্ট আমি দিয়ে সেকেন্ড দেবো উইকে আমি স্যার আমি তো ভালো জানি ফার্স্ট আচ্ছা যত অ্যাসাইনমেন্টই দেই মিডের আগে জমা হবে আর যত মিডের পরে যা দেবো সব ফাইনাল আগে জমা হবে স্যার অ্যাসাইনমেন্ট হার্ড কপি অবশ্যই না সব সব করি Online কাজে যাবে চেক করবো জি স্যার অনলাইন ওকে অনলাইনে কিন্তু আরো ঝামেলা কপি করতে হবে মানে প্লাজারিজমের বেশি অবস্থা আছে check করতে হবে। কত পার্সেন্ট লোক থেকে কপি করতে লাগে স্যার এআইতে অনেক সিস্টেম আছে স্যার ওইটাও করতে পারবেন এআই ডিটেকশনেরই তোমার ইয়ে আছে স্যার ওই জায়গার মধ্যে স্যার সিস্টেম আছে সিস্টেম আছে স্যার তোমার যখন পেইড সফটওয়্যারের দাম হচ্ছে তখন সব মরে যাবে তুমি তো করবে নন পেইড স্যার আমি পেডই করব স্যার সিনোনিম চেঞ্জ করব খালি আচ্ছা দেখি কি করো কপি করার জন্য কত ট্যালেন্ট পেইড করে তুমি আগে সুন্দর করে সাজাও না নিচ থেকে সাজালে কারো কপি কপি তুমি যদি নিচ থেকে ডাকছো কপি দেখা যাবে পুরো নিবে নিতে কপি খালি শর্টকাট করতে জানো কপি রিভার্স আচ্ছা অপেম্পের পাঁচটা বৈশিষ্ট্য আইডিয়াল অপেম্পে লিখতে পারবো পরীক্ষায় জি, স্যার। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা থাকবে লাইভ করছে স্টার্ট এই টাইপের কোশ্চেন পরীক্ষা নাম্বার 5 অপেম্পে এটা থাকা উচিত মানে অপেম্পের স্যার এটা কি 5 মার্ক দিবেন হ্যাঁ দুই দুই 5 মার্ক এত নাম্বার দেয় না আরে অনলাইন এবার অনেক লেন্থি হবে কঠিন হবে কোশ্চেন স্যার একটু শুনুন গতবার পরীক্ষা দিয়ে বুঝছি স্যার ফাইনাল গত সেমিস্টারের ফাইনালে বুঝে গেছি স্যার হ্যাঁ ফাইনাল লেখা ছিল না
অবশ্যই লেখা থাকবে। স্যার নিচে তো লেগেছিল স্যার। আচ্ছা সো হচ্ছে ও এখানে লিখে নেই লেকচার ওকে। তো এখন আমরা অপেম্পের বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট ওয়ালা সার্কিট করব। কিরকম অ্যারেঞ্জমেন্ট থাকে? ইনভার্টিং অ্যারেঞ্জমেন্ট থাকে, নন ইনভার্টিং অ্যারেঞ্জমেন্ট থাকে, তারপর হচ্ছে ইনভার্টিং, নন ইনভার্টিং। সো ইনভার্টিং অ্যারেঞ্জমেন্ট যখন থাকছে তখন অপেম্পের ইনভার্টিং সাইডে আমার ভোল্টেজ ইনপুট ভোল্টেজ সোর্স থাকবে, অপেম্পের নন ইনভার্টিং যেটা সেটা কি গ্রাউন্ডেড থাকবে। ক্লিয়ার? তো হচ্ছে এই কানেকশনটা সবাই একই হলো তো তাহলে আমার সাথে একটু রাখতে বলো। অপেম্পটা রাখলাম, হ্যাঁ প্লাস তো নিচে মাইনাস উপরে। আচ্ছা এটা হয়ে গেল আমার গ্রাউন্ডেড। আচ্ছা এখানে কি থাকতেছে? একটা ভোল্টেজ সোর্স, ইনপুট ভোল্টেজ সোর্স থাকতেছে এটা। আচ্ছা VI ঠিক আছে। এখানে গেল রেজিস্ট্যান্স। এইখানে একটু খেয়াল করে সবাই দেখো, অপেম্পের ইনপুট সাইড থেকে কিন্তু একটা তার বের হয়ে আউটপুট সাইডে লেগে গেছে। সবাই খেয়াল করছো? ফিডব্যাক ফিডব্যাক রেজিস্টার। এটা আসলে পিছন থেকে এইটাকে বলা হয় ফিডব্যাক। ফিডব্যাক মানে কি? এই যে দেখো অপেম্পে এক নাম্বার এই যে 2 নাম্বার পিন থেকে মানে ইনভার্টিং ইনপুট থেকে 6 নম্বরে একটা রেজিস্ট্যান্স চলে গেছে। এই রেজিস্ট্যান্স থেকে এটা কি ইনপুট সাইড বলতে পারি, এটা আউটপুট সাইড বলতে পারি, কিন্তু এই রেজিস্ট্যান্স থেকে আউটপুট এবং ইনপুট দুইটার মধ্যে আছে না? জি স্যার। এবং সেটা ইনপুটের কোন পয়েন্ট থেকে আসছে? নেগেটিভ পয়েন্ট থেকে আসছে। তো এই জিনিসটা হচ্ছে কি আমার একটা ফিডব্যাক সিস্টেম এবং সেটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। ক্লিয়ার? যদি প্লাস থেকে যেত তাহলে তো পজিটিভ ফিডব্যাক সিস্টেম এবং আমার পুরো ফাংশনটা চেঞ্জ হয়ে যেত। স্যার এটা দেওয়ার বৈশিষ্ট্য কি থাকে? বলতেছি এইখানে যে ফিডব্যাকটা আছে এই ফিডব্যাকে বেসিক্যালি কাজটা হচ্ছে কি? ফিডব্যাক মানে কি? তোমাকে একটা পণ্য দিয়ে আবার দোকানদার জানতে চায় না ফিডব্যাক কি, সেটা তুমি ইউজ করে ওকে জানাবা তো এটা তার লাভ, সে তার কোনো কারেকশন থাকে সে ঠিক করতে পারবে। তো ফিডব্যাক সিস্টেমটা বেসিক্যালি এইভাবে কাজ করে। ওকে, এইখানে আউটপুটটাও ওইখানে ইনপুটে কিছুটা ইফেক্ট ফেলবে। ক্লিয়ার? তো এটাকে বলা হচ্ছে আমার একটা নেগেটিভ ফিডব্যাক রেজিস্ট্যান্স বা ডিরেক্টলি বলতে ফিডব্যাক রেজিস্ট্যান্স। যদি পজিটিভ ফিডব্যাক দেওয়া হয় তখন কি হতো সেটা আমরা দেখলাম। আচ্ছা অ্যাসাইনমেন্ট মনে এখন পেয়ে গেছে এই টপিকে। হ্যাঁ তোমাদের ফিডব্যাক সম্পর্কে একটু বলতে হবে। আমি ভুলে গেছিলাম, আগে মনে ছিল এগুলো ভুলে গেছিলাম। আচ্ছা ফিডব্যাক এটা মনে রাখতে হবে, কারণ পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক দিয়ে কিছু ক্যালকুলেশনের জিনিস আছে, ওই রিলেটেড কিছু কাজ দিই। তো আমি নিজে কি মসেট টাইম স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার এখানে যখন I1 কারেন্টটা স্যার যাইতেছে এখানে I1 I1 কারেন্টটা যখন ঢুকতেছে হ্যাঁ এখন স্যার কারেন্ট দেওয়ার সাইডে কি আমি সবথেকে ইজি ফল ঢুকতেছি না তাই না? আমি আসছি কারেন্টের কত আছে তাহলে I2 তে কেন গেল? তুমি খালি এটা বলছো, এটা হইলো তো। হ্যাঁ ওখানে তো স্টেপ লাগানো আছে তো আচ্ছা, এটা তো হইছে ফিডব্যাক তো সবাই বুঝলাম। এবার একটু খেয়াল করি দেখ আসো ছবি। জি স্যার। গুড। এই পিনটার নাম কি? আউটপুট পিনের নাম কি ফারদিন বলো? কোনটা স্যার? আউটপুট পিনটার নাম কি? নাম্বারটা এই যে এটা পিনের নাম্বার কি? 6। গুড। এরপর বলো দেখো এই ইনপুট পিনটার নাম কি? ইনভার্টিং এর স্যার 2। তারপর হচ্ছে ইয়া বলো কি আছে? অ্যালেক্স আসিফুর রহমান ইয়েস রিয়েল বলো নন ইনভার্টিং পিনের নাম্বার কত? 3 এটা বলো। স্যার এটা আমার পরীক্ষায় পড়ছিল, আপনি দিছিলেন এটা আচ্ছা ঠিক আছে, তাহলে ইনপুট রেজিস্ট্যান্সের নাম আমি দিলাম আর আই, আউটপুট রেজিস্ট্যান্সের নাম কি দিছো ওরা? আর এফ। এসে আউটপুটটা তো এটা ফিডব্যাক এর ফিডব্যাক আউটপুট রেজিস্ট্যান্স যদি থাকে এই দিক কিছু ক্লিয়ার? আচ্ছা সো এটা গেল কি? এই গ্রাউন্ডটাকে যদি বর্ধিত করে দেই তাহলে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা আমার আউটপুট সাইড। তো এই কানেকশনটার নাম কি? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, ইনভার্টিং তাহলে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার মিন্স ওর যে ইনপুটটা আসবে
সেই ইনপুটটা আউটপুটে ইনভার্ট হয়ে যাবে এবং সেটা অ্যামপ্লিফাই হবে। এই জন্য কনফিগারেশনটার নাম হচ্ছে ইনভার্টিং অ্যামপ্লিফিকেশন বা অ্যামপ্লিফায়ার। স্যার নাম্বার 3 কি এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা? নাম্বার 3 কোনটা এটা? না স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, থ্রিতে গ্রাউন্ডের সাথে কনফিগার। মানে এই যে 3 নাম্বার পিন মানে হচ্ছে V2 আর নন কি। ইনভার্টিং। এটা মানে হচ্ছে V1। নন ইনভার্টিংটা আমার গ্রাউন্ড করা থাকে। সো এখন আমাকে বলো, সবাই বলো V1 কোনটা এটা না? V2 এটা? V1 এর ভোল্টেজ কত হবে? দেখি এবার স্যার ইনপুটের সমান হবে। V1 এর ভোল্টেজটা কত হবে? V2 আর V1 তো স্যার সমান। তাহলে কত হবে? 0 জিরো। এই ভুলটা কেউ করো না পরীক্ষা। না, স্যার। 0 ওকে। এখানে বলবে এই ভোল্টেজ এটা ইনপুট ভোল্টেজ V1 এটা লিখে দিই, এটা না। তোমার ইনপুট ভোল্টেজ অপ এম্পে অলওয়েজ কি থাকে? দুইটার সমান থাকে। যদি So আইডিয়াল V2 গ্রাউন্ডেড আছে, V2 grounded, that means V2 0. এটা 0 হলে V1 কি হবে? 0. তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? V1 V2 স্যার যদি V1 বা V2 এর মান দেওয়া থাকে মান দেওয়া থাকলে তখন লিখবা। মানে ধরো স্যার এখানে 2 মানে- ভোল্টের সোর্স লাগাই দিছি, তাহলে এখানে 2 ভোল্ট হবে। মানে স্যার যদি এটার আলাদা আলাদা মান থাকে তাহলে আলাদা আলাদা মান কখন? আইডিয়াল অপেক্ষা আলাদা আলাদা। ভিডিও VD এবং V1 দিয়ে দিই। আইডিয়াল আমরা সব আইডিয়াল নিয়ে আইডিয়াল এই সব প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করতে অনেক ডিফিকাল্ট হয়। স্যার এটা করি স্যার প্র্যাকটিক্যাল হ্যাঁ? এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি করলে অবস্থা খারাপ হয়ে যাবে। আগে আইডিয়াল দিয়ে তুমি 8 কনফিগারেশন করো। তোমার ইনভার্টিং, নন ইনভার্টিং, সামিং, ডিফারেনশিয়াল, তারপর ডিফারেন্স, এরপর ডিফারেনশিয়াল, ইন্টিগ্রাল, লগারিদম। তোমার সব ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে এক এক রকমের কনফিগারেশনের জন্য এক এক সময় আসে। প্রত্যেকটা কনফিগারেশন করে রাখা। আগে কনফিগারেশন গুলো সবাই ক্লিয়ার করো। ঠিক আছে, তাহলে V1 V2 কত? 0 ভোল্ট আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এটার জন্য একটা ফর্মুলা বানাই। ফর্মুলাটা কি হবে? কি R1 দিছে না? এটা RI না দিয়ে এটা R1 দেই। RI মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে ইনপুট সাইড থেকে কারেন্ট কোনটা আসছে? I1। এই কারেন্টটা কোথায় যাবে? I1 কারেন্টটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। ইনপুট সাইড থেকে এই যে রাতুল ইনপুট সাইড থেকে কারেন্ট আসে। এই কারেন্টটা কি অটোমেটিক প্রবেশ করবে? না স্যার তো কারেন্ট না, এই কারেন্টটা কোথায় যাবে? কিবোর্ড দিয়ে বুঝে আসবে ফিডব্যাকের মধ্যে দিয়ে যে আউটপুটে চলে যাবে না? স্যার এখানে তো স্যার দুইটা পথ হয়ে গেল না কারেন্টের যাওয়ার এই পথ কি যাবে কারেন্ট? না, এই পথ তো যাবে না। তাহলে একটা পথই না। এই পথে কেন যাবে না স্যার আইডিয়া দিয়ে চলে আসবে। V1 V2 আউটপুট শুরুতে সার্কিটটা যে বলছিলাম না, ইনপুটে আমরা রেজিস্ট্যান্স অনেক থাকে। ও, এই জন্য কারেন্ট গুলো যাবে না। জিএস So I1 ক্লিয়ার? তাহলে কেন ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স একটা ওকে। সো এখন এখানে যদি আমরা দেখি I1 I2, এটা তো ক্লিয়ার? ওকে, পিছন দিকে দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এখানে ধরো একটা কারেন্ট হলো I1, রেজিস্ট্যান্স কত ছিল? 8। এই প্রান্তে ভোল্টেজ ছিল ধরো V1, এই প্রান্তে ভোল্টেজ ছিল সাপোজ V2। তুমি এখানে কারেন্টটা কি বলতা? I কি? V1 V2 ডিভাইডেড বাই কি? আর বলতা না? এটাই তো নরমাল ইয়া ওহমের ল। I V by R। ঠিক আছে? সো ওহমের ল কখন প্রযোজ্য? জানো সবাই? লিনিয়ার সার্কিটে। বুঝে গেছে? নন লিনিয়ার সার্কিটে। নন লিনিয়ার সার্কিটে কিন্তু অপ এম্পের মানে কারণে ওহমের ল কার্যকরী না। আমরা কি স্যার নন লিনিয়ার সার্কিট দেখছি পর্যন্ত? একটু আগে জানিস। গত দিনে জানিস। কি দেখি? ওই যে ইয়েস সার্কিটটা না স্যার। অ্যাম্পলিফায়ার এর সার্কিট
দেখো কারেন্ট আর ভোল্টেজ লিনিয়ার সম্পর্ক থাকলে ওহমের ল হবে। জি স্যার আর কারেন্ট আর ভোল্টেজের যখন এখন অনেকে বোঝার কথা কারেন্ট আর ভোল্টেজের যখন নন লিনিয়ার সম্পর্ক থাকে ও আচ্ছা স্যার ওই তখন কিন্তু ওহমের ল হবে না। তখন কারেন্টের জন্য একটা ফর্মুলা স্যার, রেজিস্ট্যান্স থাকে স্যার, এগুলোর মধ্যে মাইনাস ভিডি বাই ভিটি এরকম একটা ফর্মুলা আছে না? Difficult. তখন কিন্তু নন তখন হচ্ছে নন স্যার। লিনিয়ার হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স জায়গায় যদি কন্ডাক্টর বা ক্যাপাসিটর যদি দেই তাহলে কি সেম ওহমস ল ফলো করবে? ক্যাপাসিটর দিলে ওহমের ল কি ফলো করবে ডিফারেনশিয়াল ভ্যালু কারণ স্যার এটা তো লিড ল্যাগের কাজ হয়, তখন তো গ্রাফটা আপনার লিনিয়ার ডিসি কারেন্ট তখন কি এই ওহমস ল কি কাজ করে নাকি? ডিসি কারেন্ট ওপেন হয়ে যাবে ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে ক্যাপাসিটর ডিসি কারেন্টে ওপেন হয়ে যায় ইন্ডাক্টরে শর্ট শর্ট হয়ে যায় স্যার। এটা তো জানি। আচ্ছা জি, স্যার। সো হচ্ছে I এটা গেল V1 V2 বাই R ঠিক আছে তাহলে আমি এটা কেন শিখলাম এখনো ওহমের ল এটার জন্য দেখো এখন আমাকে বলো I1 এর ভ্যালুটা কত হবে I1 এর ভ্যালু I1 চলছে V1 VI by R মাইনাস minus V1 by R1. V2 বা V1 মানে V1 ই তো V2 তাই না V1 বাই R1 ঠিক আছে এবং I2 টা কত হবে V2 সরি V1 মাইনাস V0 মানে V আউটপুট ডিভাইডেড বাই কত RF না এটা কি I2 না এরপরে সবাই তো নতুন তাহলে এই মানে V1 সরি I minus 1 by R1 ইকুয়ালস হচ্ছে আমরা এখানে লিখে দিই RF ওকে তো এখন V1 এর ভ্যালু কত Zero. তাহলে VI minus 0 divided by R1 আর এটা কত 0 minus VN output by RF এরপর আবার এদিকে আসো এখন দেখো তাহলে এটা কি আসছে VI by হচ্ছে R1 minus V0 by RF আসছে কিছু আগে সাবজেক্ট করব এরপর আবার দেখো V0 সমান সমান কি লিখতে পারতেছি আমি RF সিকোয়েন্স এমনি যাচ্ছে হ্যাঁ তো V0 সমান সমান কি আসছে মাইনাস RF বাই R1 ইনটু VI VI এটা হচ্ছে বেসিক্যালি আমার ইনভার্টিং আউটপুট ভোল্টেজ ইনভার্টিং কানেকশনের যে আউটপুট ভোল্টেজ সেটা আর সেটা তো এটা যদি ডেরিভেশন আসে পারবো জি স্যার। মনে রাখতে হবে আপনারা কনফিগারেশন থাকবে আস্তে 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 ঠিক করতে হবে কিন্তু খাতা খুঁজে থাকো মনে রাখবে ঠিক আছে তারপরে পাস করে গেছে হুম? 5 মিনিটে সুন্দর একটা ম্যাথ দেখো স্যার আজকাল দেখা এই 8-9টা কনফিগারেশন করতে 8টা দিন লেগে যাবে স্যার একদিন হলো যেটা শিখাচ্ছি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো এখন আচ্ছা এটা করো সবাই এই সূত্র তো শিখলাম জি স্যার। স্যার তো লাভ কি সূত্র যদি আমি ঘুরাই দিই কনফিগারেশন আমরা আবার সূত্র দেয় না কিন্তু আচ্ছা বারদিন মুখস্থ করে দিই। প্যাটার্ন আগে করাবো না ইনভার্টিং হওয়ার পরে করবো? পরে করো পরে করাবো ক্লাসে আসতে পারো আচ্ছা এই সার্কিটটা সবাই ডিরেক্ট করো সব হচ্ছে মিলি ভোল্টে হ্যাঁ এই না একটা সার্কিট এটা একটা কম্পোনেন্টের ভিতরে গেল এবং আউটপুট আসলো এই সার্কিটটা ডিজাইন করো যে এইখানে কনফিগারেশনটা কি হবে ও আচ্ছা ও
সবার আগে এটা ইনভার্টিং হবে। Inverting ডিজাইন করো আমার এই ভ্যালু আনতে হবে। ইনভার্টিং মোড হ্যাঁ ইনভার্ট হয়ে গেছে মানে ইনভার্টিং ইনপুট ভোল্টেজটা কত? ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 sin ওমেগা t, হ্যাঁ এটা মিলি ভোল্ট আছে। তো হচ্ছে আমার আউটপুট সিগন্যালটা কত হচ্ছে 15 sin ওমেগা t। তা আমি কিভাবে আউটপুট পাবো? আমার সবকিছু ভ্যালু দেয়, ইনপুট ভোল্টেজ কত, রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কত, R1 এর ভ্যালু কত, R3 এর RF এর ভ্যালু কত। এটা একটা সিস্টেম, এটার মধ্যে একটা ঘুরপাক কে জিনিসটা মাথা ঘুরে ডাউন করতে পেরে গেছে সিস্টেম। বুঝছি স্যার। নিজেরা বলছিল আমাদের দুই তিনটা পড়ানোর পরে যদি শিখাইতাম তাহলে তার কথা বেশি পড়ানো আগে শিখে হ্যাঁ আর তুই যেটা করা পড়ছিস দ্বিতীয় পড়ানো শিখলে মাথা ঘুরে যাবে। এরকম বিভিন্ন রিটায়ারমেন্টে গেছে করোনা পরে এসে পড়ানো ক্লাস স্যার যেমন এই রাখুন দেখো স্যার আউটপুট ভোল্টেজ আছে ইনপুট আছে স্যার R1 বা RF যে সার্কিটটা আমাকে ডিজাইন করে দেখাইতে পারবে সে এখন 2 নাম্বার বোনাস করে দাও কে দেখাবে লাইন আসবে ভাই তাহলে কি হয়? এই যে এর শুরু করে কি হবে এই নাম্বার লাগে শুরু করে আপনি তো গিয়ে শুরু করবেন না কেন আমরা জানি 1 মিনিট সময় স্যার এখানে কি সার্কিট ড্র করব নাকি হ্যাঁ সার্কিটের ড্র করে ভ্যালুগুলো লিখে নিয়ে আসো ও এটা হ্যাঁ ও ভ্যালু লেখা আমি আসবে দেখি কি বলবো যদি 3/1 থাকে তাহলে হবে এই মানে আর 3 গুণ হবে তুমি যদি কথা বলে দাও আরেক জনের সুবিধা হবে তোমার লস হবে এই যে অনেক হাসি দিয়ে আচ্ছা ভাই কনফিগারেশনটা ট্রাই কাটা দেখে দেখে এটা তো অন হবে এটা হাফ সিগন্যাল দেখতে পাবো নেক্সট টাইম দা মাইনাস স্যার এটা তুলতে পারো দাও এটা অন হোম লাগছে না আর সিগন্যাল দেখতে পাবো হ্যাঁ মানে এটা R1 আর এটা 3R1 ঠিক আছে Yes, sir. ওর হইছে স্যার ওইটাই বলছি ঠিক আছে স্যার তাহলে আজকের জন্য শেষ হ্যাঁ শিখো না ভাই এইসব ক্রেডিট নেওয়ার কাজ আমি করি না দেখো ডিজাইন ফরম্যাটের কাছাকাছি হইছে এই জন্য নাম্বার পাইলো কিন্তু জিনিসটা এরকম দেখো আমার ইকুয়েশনটা কি ছিল v আউটপুট ইকুয়ালস টু মাইনাস মোড়ো ভাই rf বাই r1 ইনটু কি v ইনপুট না জি স্যার একটু যদি খেয়াল করো এইটা কি হচ্ছে এটাই কি আমার অ্যামপ্লিফাইং ফ্যাক্টর জি স্যার a নট নাতে এটাকে av বলা হয় অ্যামপ্লিফাইং ফ্যাক্টর এর মধ্যে মানে এই গুণ পরিমাণ বৃদ্ধি স্যার গেইন তো এর মধ্যে বলা a নট a জি অনেক কিছু দিয়ে প্রকাশ করা হয়। স্যার এখানে কিভাবে সলভ করছি এটা গেইন অফ ভোল্টেজ ও স্যার মানে ওই যে V1 এর দিকে নিয়ে আসলে স্যার ও, আচ্ছা, 15/5 এটা কেমনে এখানে আসলো দেখো এই যে রিয়াজ ভালো কথা বলছে গুড এই v0 টা যদি আমি এই পাশে v0 বাই v1 করি তাহলে কিন্তু এই যে ভোল্টেজের গেইনটা পাই না মানে এইটা বেসিক্যালি আমার এইটাই সেটা হচ্ছে গেইন তাহলে গেইনটা কত 3 না 3 কিভাবে 3 15 এটা 5 তিন গুণ 15 বাই 5 হচ্ছে কত 3 না 3 নাকি মাইনাস 3 গেইনটা 3 কিন্তু আউটপুট ভোল্টেজে একটা মাইনাস আছে না এই মাইনাসের জন্য কিন্তু এটা এখান থেকে ছিল আর এটা বাই উল্টা এখান থেকে শুরু হয়েছে ও আচ্ছা এটা ইনপুট ভোল্টেজটা কিন্তু পজিটিভ সাইডে ছিল আউটপুট ভোল্টেজে কি নেগেটিভ না এজন্য এটা অপোজিট সাইড থেকে শুরু হয়েছে এটার জন্য নেগেটিভটা আর অ্যামপ্লিফাইং ফ্যাক্টর কি RF বাই R1 দ্যাট মিন্স RF বাই R1 এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমার সার্কিটটা এরকম ইনপুট দেখাবে ক্লিয়ার হচ্ছে তো এবার কি ক্লিয়ার সবাই বুঝতে পারছি আচ্ছা এরকম ধীরে ধীরে থাকবে তাহলে এখন সার্কিটটা কেমন হবে এটা এখানে গ্রাউন্ডে চলে গেল এটা এখানে একটা রেজিস্ট্যান্স আসলো এখানে যে ইনপুট সোর্সটা থাকবে 5 এই ইনপুট সোর্সটা থাকবে কত 5 sin ওমেগা sin ওমেগা t
এটা গেল আমার R1 ঠিক আছে, এইটা যাবে কত RF যেটা এটা তো বি আউটপুট, তাহলে RF ইকুয়ালস টু হয়ে যাবে কত 3R। ক্লিয়ার? RF হয়ে যাচ্ছে 3R, 3 গুণ হয়ে যাবে। 1 আর 3 দিয়ে করছে, কিন্তু ওইটা হচ্ছে এইভাবে করাটা বেটার, তাহলে তুমি যে কোনো ভ্যালুর নাম রেজিস্ট্যান্স এটা 3 গুণ হয়ে যাবে। তাহলে R1 আর RF ওদের একটার সাথে একটা কি হয়ে গেল কত, একটা 3 গুণ। ঠিক আছে, তাহলে এটাই হতো আমার সার্কিটের, মানে এটাই হতো আমার সিস্টেমটা, যেটা এই আউটপুটটা এই গুণ করতে কি এটাই হচ্ছে আমার গেইন। বাড়াই দিতে হবে। স্যার গেইন এখন না বলে স্যার যদি একটু একবার বাড়াই দিতে ডিলে হবে। করে বলে না, আমি এটাকে ফার্স্টে গেইন ইনপুটের আউটপুটের রেশিও আউটপুট ছিল তো 5 আউটপুট ভোল্টেজ কত আসছে 5 থেকে 15, 15 হচ্ছে তাহলে এটা ভোল্টেজ কত 20%। আসছে 5। আচ্ছা তোমার গেইন কত? বাড়ছে বুঝলি আচ্ছা গেইন হচ্ছে আউটপুট ভোল্টেজ 15 বাই হচ্ছে 5, তাহলে গেইন হচ্ছে কত 3 না? তাহলে এই গেইনটাই সমান সমান কি আবার RF বাই R1 আমি জিজ্ঞাসা করছি কত তাহলে RF বাই R1 ইকুয়ালস টু 60, খালি গেইন এবং এই পাশে বসালে RF R1 এর বাই গেইন করতে হলে এখানে রেজিস্ট্যান্স তাহলে কি আউটপুট এটা আসবে, এবং এখানে তার আগে resistance অবশ্যই কি দিবে, থাকবে কোনো মাইনাস থাকতে হবে না, আমরা তো ভালো মাইনাস থাকতে হবে, এই জিনিসটা উল্টায় যায়। ইনভার্টার ঠিকই আছে ওকে, এখন যদি আমি বলতাম যে এই সিস্টেমের এইটাই আউটপুট, স্যার তাহলে হইতেছে স্যার ইয়া 3 নাম্বার পিনে স্যার হচ্ছে আমার স্যার এটা শুধু নন ইনভার্টার এইখানে আরেকটা ইনভার্টিং লাইন দিতাম যেটা গেইন থাকতো 1, এখানে তো 3 গুণ করলাই, এখানে আরেকটা ইনভার্টিং এর ইকুয়েশন করা আলাদা। নন ইনভার্টিং ইকুয়েশনে 3 গুণ সুন্দরভাবে আলাদা হয়, এটা আমরা পরে দেখব, এটা পরের দিন আর একটু ক্লিয়ার করব। মাইনাস প্লাস মাইনাস এটা আমার থেকে করলে এটা উল্টায় যাবে। ঠিক আছে, আজকে ক্লাস পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা ইনভার্টিং এবং নন কনভেনশন